স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছে আমি রঞ্জন শুভ্র। প্রতিদিন বিকেল 4:30টায় আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের সংকট সম্ভাবনার কথা জানাবার, কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা আশা নিরাশার কথা। আবহাওয়া অনুকূলে থাকা এবার আলুর ফলন ভালো, তবে কৃষি উপকরণ সহ শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ এবার প্রায় দ্বিগুণ। এর মধ্যে বাজারে দরপতনের কারণে বিপুল আলু উৎপাদনের পরও দুশ্চিন্তায় কৃষক। গুনতে হচ্ছে লোকসান। বেশিরভাগ জায়গাতেই কাঙ্ক্ষিত পাইকারদের দেখা না মেলায় এই দুশ্চিন্তা বেড়েছে আরও। বেশিরভাগ জায়গায় আলু সংরক্ষণ করে অনুকূল সময়ে বিক্রির পরামর্শ দেয়া হলেও দেশের কোথাও পর্যাপ্ত হিমাগার না থাকায় বরাবরের মতোই আলু নিয়ে বিপাকে কৃষক। সনাতন পদ্ধতিতে সংরক্ষণ করতে গিয়ে বেশিরভাগ আলুই নষ্ট হচ্ছে। কথা বলবো আজ তাই সংকট নিয়েই। মানচিত্রে আজকের বিষয়ে আলুর বাম্পার ফলনেও হিমাগার সংকটে হতাশা। আর আলোচনা আমাদের সাথে যুক্ত হচ্ছেন মুন্সিগঞ্জ থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব কুমার মহন্ত। আরও যুক্ত হচ্ছেন রাজশাহী থেকে আলু চাষী ও ব্যবসায়ী মোহাম্মদ লিমন আহমেদ। দুজনকেই স্বাগত। আমি যদি আসলে আলু চাষী এবং ব্যবসায়ী লিমন আহমেদকে দিয়ে শুরু করতে চাই। লিমন আহমেদ, এই সংকটটা আমরা বরাবরই শুনি, সেই ক্ষেত্রে আমরা এবার যেটি জানি যে দ্বিগুণেরও বেশি আসলে ফলন হয়েছে। যতটুকু ধারণ ক্ষমতা হিমাগারগুলো রাজশাহী অঞ্চলের, আপনাদের অঞ্চলে এর চেয়ে দ্বিগুণেরও বেশি ফলন হয়েছে, বাম্পার ফলন যেটি বলা যায়। আগে থেকে আসলে কৃষি কর্মকর্তারা বা প্রশাসন কি কোনো ধরনের নির্দেশনা বা কোনো ধরনের ব্যবস্থা নিয়েছিল কিনা আলু সংরক্ষণ, একটু শুনে নিতে চাই আপনার কাছ থেকে লিমন আহমেদ। জি, ধন্যবাদ ডিবিসি চ্যানেলকে। আর সকল সারা বাংলাদেশের আলু চাষি ভাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের গত বছরের তুলনায় এই বছর রাজশাহীতে আলু চাষ বেশি হয়েছে, ফলনও ইনশাল্লাহ ভালো হয়েছে, কিন্তু আমরা সংরক্ষণের বিশেষ যে ব্যবস্থা ছিল সে ব্যবস্থায় মোটামুটি 70% আলু সংরক্ষণ করতে পেরেছি, বাকি 30% আলু সংরক্ষণ করতে পারিনি, যেটা আমরা বাঁশঝাড় আম গাছ বাড়ির আশেপাশে রেখেছি। সে রাখার কারণে আকাশের অতিরিক্ত তাপমাত্রা, এই তাপমাত্রায় আলুগুলো গরমে নষ্ট হয়ে গেছে, যা কৃষকের এই দুরবস্থার জন্য মানুষ ধুকে ধুকে পুড়ে মরে যাচ্ছে, এবং যারা ভিতরে রেখেছে এবং মাঠে চাষ করার পরে সংরক্ষণ করতে পারেনি, এই অবস্থায় দুই পক্ষই এখন বিশাল একটা টেনশনের ভিতরে আছে। যেহেতু বাইরে আলুর দাম কম হলে কোল্ড স্টোরে সংরক্ষণের পরেও আলুর দাম হয় না। সেক্ষেত্রে এখন রাজশাহীতে আলুর বাজার 10.5 থেকে 11 টাকা, যেটার এবার উৎপাদন খরচই শুধু 22 থেকে 25 টাকা। এ অবস্থায় মানুষ এটা মুখে বলার ভাষা নাই, চাষিদের চোখে সব সময় জল, এবং তারা কোনোভাবেই এটা মেনে নিতে পারছেন না। বিভিন্ন জায়গায় এটা সম্পর্কে বলতে গেলেও স্টোরের ধারণ ক্ষমতা। লিমন আহমেদ, আমি বুঝতে পেরেছি আপনার কথা। একটু শুনতে চাই আপনাকে থামিয়ে, যে কৃষি কর্মকর্তা বা প্রশাসনের আসলে পরামর্শগুলো আপনাদের কাজে লেগেছিল কিনা আলু সংরক্ষণে? প্রশাসন তো আসলে নির্বিকার। প্রশাসন তো আমাদেরকে সংরক্ষণের যাদের যে অবস্থায় কোল্ড স্টোরে মনে করেন একটা লোকের 5,000 বস্তা সংরক্ষণের ব্যবস্থা ছিল, একাধিক লোক চাষ করার জন্য যার আলু আগে উঠাতে পেরেছে সে সংরক্ষণ করতে পেরেছে, যে পরে উঠাইছে সবাই তো একসঙ্গে লাগাতে পারে না, কম বেশি সময় হয়, এটা লাগাতে মোটামুটি 20-25 দিন লেগে যায়। তো যে প্রথমে লাগাইছে তারটা সংরক্ষণ করতে পেরেছে, যে লাস্টে লাগাইছে সংরক্ষণ ক্ষমতা তার হয়নি, সে একদম মাথায় হাত। জি, বুঝতে পেরেছি। জি, আমি একটু বিপ্লব কুমার মহন্তের কাছে যেতে চাই। বিপ্লব, আমি শুনবো নিশ্চয়ই। লিমন আহমেদ, আপনার কাছ থেকে শুনবো, একটু বিপ্লব কুমার মহন্তর কাছ থেকে শুনে আসি। বিপ্লব কুমার মহন্ত, যেটি হচ্ছে আপনারা পরামর্শ দেন, কৃষককে সহায়তা করেন, এবং আমরা যেটি জানি যে সারা দেশেই মোটামুটি এই অবস্থা, যে সংরক্ষণ বা হিমাগারের একটা সংকট রয়েছে। সেই ক্ষেত্রে আপনারা যেই পরামর্শ দেন সনাতন পদ্ধতিতে, আমি কোথাও কোথাও দেখেছি যে সনাতন পদ্ধতিতে আলু সংরক্ষণের পরামর্শ দেওয়া হচ্ছে, কৃষকরা সেই মোতাবেক গেছে। আমার প্রশ্ন হচ্ছে, এইটি আসলে আদৌ কাজে লাগে কিনা, কি মনে করেন? ধন্যবাদ। ডিবিসি নিউজের পক্ষ থেকে সারা দেশের কৃষকদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আলু উৎপাদনকারী অন্যতম একটি জেলা মুন্সিগঞ্জ। আমাদের জেলায় কিন্তু সারা দেশের 1/10 আলু উৎপাদন হয়। এবছরে আমাদের 34,758 হেক্টর জমিতে মোটামুটি 10,80,000
মেট্রিক টন আমাদের উৎপাদন হয়েছে। সারা দেশের সাথে আমাদের পার্থক্য হচ্ছে আমাদের কিন্তু গড় ফলন তুলনামূলকভাবে অন্যান্য জেলার থেকে অনেক বেশি। এবারে গড় ফলন প্রায় 31 টন পার হেক্টর। তো আমাদের আসলে এইখানে কোল্ড স্টোরেজ সংখ্যাও কিন্তু অনেক বেশি। আমাদের যে হিমাগারগুলি, আমাদের মোট 64টি হিমাগার আছে। এই হিমাগারের মধ্যে আমার সচল হচ্ছে 58টি, যার ধারণ ক্ষমতা 5,07,000 মেট্রিক টন। এখন পর্যন্ত আমাদের 4,95,000 মেট্রিক টন কিন্তু সংরক্ষণ করা হয়েছে। কিন্তু এখানে একটা বিষয় আছে যে এই সংরক্ষিত আলুর কিন্তু একটা অংশ বাইরের জেলা থেকেও এসেছে। তার মানে আমরা ধরে নিতে পারি একটা বিশাল পরিমাণের আলু কিন্তু আমরা হিমাগারে রাখতে পারছি না। তাহলে এই হিমাগারে রাখতে পারছি না যে অংশটা, সেই অংশটাকে আসলে আমরা স্থানীয়ভাবে সংরক্ষণের উপরে জোর দিচ্ছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা আসলে তাদেরকে বারবার কৃষকদেরকে বলার চেষ্টা করেছি, তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে আপনারা মাচার মধ্যে, ঘরের মধ্যে, বস্তার মধ্যে এই আলুটা সংরক্ষণ করেন অন্তত মাস খানেকের জন্য। এবং আমি যেটা দেখেছি মুন্সিগঞ্জে কিন্তু এইভাবে পর্যাপ্ত পরিমাণে আলু সংরক্ষণ করা হয়। কারণ আমাদের উৎপাদিত আলু সবটা তো আমরা ব্যবহার করতে পারি না, সাথে সাথে আমাদের সংরক্ষণ করতেই হয়। তাই তারা কিন্তু স্থানীয়ভাবে মোটামুটি আহ মানে তারা কিন্তু অভিজ্ঞ হয়ে গেছে তারা কিভাবে রাখতে হয়। এবং এভাবে কিন্তু তাদের আলুর যে নষ্টের বিষয়টা, আমার কাছে উল্লেখযোগ্য কোনো খবর নেই যে অনেক আলু তাদের নষ্ট হয়ে গেছে। এবং এভাবে কিন্তু একটা বড় অঙ্কের আলু কিন্তু তাদের সংরক্ষণ করা হয় স্থানীয়ভাবে। এবং আমার কথা হচ্ছে যদি এইভাবে তারা সংরক্ষণ করতে পারে, আসলে করে, তাহলে কয়েকদিন পরে আজকের যে আসলে পর্যাপ্ত সরবরাহ যেহেতু বাজারে, সেই জন্য আসলে দাম তো একটু কমে গেছে। তো তারা যদি 1-1.5 মাস পরেই আলুটা বিক্রি করতে পারে, তাহলে আমার মনে হয় যে তাদের আসলে আর একটু ভালো দাম পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। জি, শুনবো নিশ্চয়ই দুজনের কাছ থেকে আরও সংরক্ষণ নিয়ে, হিমাগারের সংকট নিয়ে, কৃষকের হতাশা, কৃষকের সম্ভাবনা, আপনাদের পরামর্শ সবকিছু নিয়ে শুনবো। থাকুন দুজনে আমার সাথে। মানচিত্রে আবারও নিশ্চয়ই কথা হবে। মানচিত্রে একটা বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই। দেখছেন মানচিত্র, আলোচনা করছি আলুর বাম্পার ফলনেও হিমাগার সংকটের হতাশা। এই প্রসঙ্গে আলোচনায় যুক্ত আছেন আমার সাথে বিপ্লব কুমার মহন্ত এবং মোহাম্মদ লিমন আহমেদ। দুজনকে আবারও স্বাগত। আমি শুনছিলাম দুজনের কাছ থেকেই। বিপ্লব কুমার মহন্ত, আপনার কাছে আবারও একটু যেতে চাই, যেটি হচ্ছে যে এই সংকট সমাধানের আপনি যেটি বলছেন যে আপনার কাছে সেই ধরনের আসলে অভিযোগ আসেনি যে আলু পচে যাচ্ছে, নষ্ট হচ্ছে। আমরা আরেকটি সংকটের কথা যেটি শুনেছি যে মাঠে পাইকাররা আসছে কম। মুন্সিগঞ্জ জেলার চিত্রটাও আসলে এরকম কিনা? আসলে আহ যখনই উৎপাদন অনেক বেশি হয়ে যাবে, বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকবে, তখন কিন্তু এরকম দু একটা ঘটনা ঘটবেই যে আসলে ক্রেতা কম থাকবে, বিক্রেতা বেশি থাকবে। এই জন্যই তো স্থানীয়ভাবে সংরক্ষণের কথা বলা হচ্ছে। এখন আমাদের আসলে যেটা করতে হবে আমি মনে করি যে কোনোভাবে যদি আমরা উৎপাদন খরচটাকে কমিয়ে ফেলতে পারি, উৎপাদন খরচটা কমিয়ে ফেলতে পারলেই কিন্তু আসলে আমার কৃষকের উৎপাদনটা লাভজনক করা যাবে। আমি এই বিষয়ে একটা বিষয় বলতে চাই। আমাদের মুন্সিগঞ্জ জেলায় আমি কিন্তু একটা বিশেষ কার্যক্রম এবার বাস্তবায়ন করেছি। এই বিষয়টা আমি একটু বলি আপনাদেরকে। আমার মনে হয় যে এটা শুনলে পরে সারা দেশের সবাই একটু নতুন করে ভাববার সুযোগ পাবে। আমরা মুন্সিগঞ্জে দেখেছি যে এখানে আসলে অনেক বেশি রাসায়নিক সার ব্যবহার করা হয়। এজন্য আমরা আসলে কারণ অনুসন্ধান করলাম যে কেন আলুতে এত বেশি সার ব্যবহার করা হচ্ছে। আমরা যেটা দেখলাম যে মুন্সিগঞ্জের কৃষকরা আলুর রোপণ দূরত্ব রাখছে অনেক কম, মাত্র 4 থেকে 5 ইঞ্চি, যেখানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বলছে যে এই রোপণ দূরত্ব হওয়া উচিত 6 থেকে 10 ইঞ্চি। তাহলে এই রোপণ দূরত্ব কম থাকার জন্য কিন্তু এখানে অনেক বেশি বীজ ব্যবহার করা হচ্ছে। আমরা হিসাব করেছি প্রায় 30 ভাগ কিন্তু তারা বেশি বীজ ব্যবহার করছে। তাহলে 30 ভাগ গাছের সংখ্যাও বেশি, এজন্য সার বেশি লাগছে। এরপরে যে বিষয়টা আমরা দেখলাম যে এখানে জৈব সার ব্যবহার করা হয়ই না, এবং অনুপুষ্টিগুলো কিন্তু পরিমাণ মতো ব্যবহার করা হচ্ছে না। এই বিষয়গুলো দেখে আমি একটা কার্যক্রম গ্রহণ করলাম। আমি সারা জেলার 300 মাটির নমুনা পরীক্ষা করেছি। পরীক্ষা করার পরে যে ফলাফল পেয়েছি, এই ফলাফল বাংলাদেশ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট থেকে সংগ্রহ করার পরে আমি যখন গড় করলাম, আমি দেখলাম যে মুন্সিগঞ্জের মাটিতে ফসফরাস জাতীয় সার এবং পটাশ সারের কিন্তু উচ্চ মাত্রায় উপস্থিতি আছে, কিন্তু কিছু কিছু অনুপুষ্টির কিন্তু যথেষ্ট ঘাটতি আছে। আমাদের কৃষকরা কিন্তু অনুপুষ্টি ব্যবহার করছেই না। সার্বিক বিষয় বিবেচনা করে আমরা একটা বিশেষ কার্যক্রম বাস্তবায়ন করলাম। আমরা সারের মাত্রা কমিয়ে 3টা মাত্রায় সারা জেলায় 150টা প্রদর্শনী স্থাপন করলাম। আমি সেখানে 2.96 কেজি একখানে, একখানে 3.86 কেজি এবং একখানে 4.56 কেজি এভাবে সার ব্যবহার করলাম। এবং আমরা যেটা করলাম যে প্রতিটা প্রদর্শনীর পরিমাণ আকার থাকবে 5 শতক, সাথে কৃষকের প্লট থাকবে 5 শতক।
কৃষক তার মতো করে সার ব্যবহার করবে এবং আমরা হলো আমাদের প্রদর্শনীতে আমাদের মতো করে সার দিব। এই যে সার আমরা কমিয়ে দিলাম, কমিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে আমাদের আলুর জাত এবং বীজ সংগ্রহের উৎস এবং বপনকাল কিন্তু আমরা একই সময় রেখেছি। এরপরে চূড়ান্ত ফলাফল যখন সংগ্রহ করলাম, আমি কিন্তু চমকপ্রদ একটা ফলাফল পেয়েছি। আপনাদেরকে এই ফলাফলটা আমি জানাতে চাই। আমি যেটা দেখলাম যে যেখানে আমরা সবচেয়ে কম সার ব্যবহার করছি, প্রতি শতকে মাত্র 2.96 কেজি, যেখানে আমার কৃষকরা ব্যবহার করছে 7 থেকে 8 কেজি, তাদের সারের খরচ হচ্ছে প্রতি শতকে 200, আমি খরচ করেছি 84। আমি যেটা দেখলাম, আমি মোটামুটি 38টা প্রদর্শনীর আসলে ফলাফল সংগ্রহ করলাম। সংগ্রহ করে দেখলাম যে মাত্র 2টিতে কিন্তু আমার ফলন ভালো হয়েছে কৃষকের তুলনায়। বাকি সবগুলোতেই কিন্তু কৃষকেরই উৎপাদন বেশি হয়েছে। কিন্তু যখন আমি রাসায়নিক সারের হিসাব করলাম, হিসাব করে দেখলাম প্রতি শতকে কৃষকের কিন্তু ক্ষতি হচ্ছে 38 টাকা। একইভাবে আমি যেখানে 3.86 কেজি সার ব্যবহার করেছি, এই প্লটগুলোর খবর নিলাম, আমি দেখলাম আমি 40টা প্রদর্শনী খবর পেয়েছি। সেখানে 11টি প্রদর্শনীতে আমার ভালো ফল এসেছে, বাকিগুলোতে কৃষকের ভালো ফল হয়েছে। কিন্তু এখানে হিসাব করে দেখলাম যে এখানে কিন্তু প্রতি শতকে আমার কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে 75 টাকা, মানে আমি কম সার দিয়ে 75 টাকা বেশি লাভ করেছি। জি, একদম তৃতীয় পরিষ্কার। ক্ষেত্রে বিপ্লব কুমার মহন্ত, আমি জি জি আমি শুনলাম আপনার কাছ থেকে আপনার এই কথা নিশ্চয়ই সংশ্লিষ্টরাও। ঠিক আছে, আমি লাস্টেরটা বলি। যেখানে আমি 4.56 কেজি সার ব্যবহার করি, সেখানে যেটা দেখলাম যে প্রতি শতকে কৃষকের থেকে আমার ফলন 6.2 কেজি বেশি হয়েছে এবং প্রতি শতকে অতিরিক্ত আমার লাভ হয়েছে 170 টাকা। তার মানে হচ্ছে যে সার বেশি ব্যবহার করে কিন্তু আমার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে 170 টাকা। তাহলে এইটা যদি আমরা আসলে সারা দেশে কার্যকর করতে পারি, আমরা সারা দেশে যদি প্রয়োগ করা যায়, তাহলে নিশ্চয়ই সেটি কৃষকও উপকৃত হবে। ধন্যবাদ আপনাকে। আমি একটু যেতে চাই লিমন আহমেদের কাছে। লিমন আহমেদ, আমি সংকটের কথা শুনছিলাম, আপনাদের চাওয়া কি থাকবে, পরামর্শ কি থাকবে, কি করা যেতে পারে এই সংকট সমাধানে? জি, ধন্যবাদ আপনাকে। আমাদের যে এই সংকটময় অবস্থার জন্য বর্তমান সরকারের কাছে আকুল আবেদন, বেশি বেশি করে এক্সপোর্ট করতে হবে এবং কৃষককে কৃষি বিপণন অধিদপ্তর, কৃষি অফিসার দ্বারা প্রত্যেককে মাঠ পর্যায়ে সকল কৃষককে এমন একটা জ্ঞান দিতে হবে যেটা কোল্ড স্টোর ধারণ ক্ষমতা করতে যেটা বেশি উৎপাদন হবে সেটা যেন বাড়ির আশেপাশে, বা যেমন মুন্সিগঞ্জে সংরক্ষণের কিন্তু একটা প্রাকৃতিক ভাবে ওনারা মাচা করে, বা ওই আপনার যে একটা ব্যবস্থা আছে সেটা রাজশাহীতে সংরক্ষণের ব্যবস্থা নাই। তো এই ধরনের ব্যবস্থাটা রাজশাহীর কৃষককে কৃষি বিপণন অধিদপ্তর, কৃষি কর্মকর্তারা যদি জানায় এই আলুটা সংরক্ষণের জন্য, তাহলে কৃষক লাভবান হবে। প্লাস হলো বাংলাদেশে যে পরিমাণ কৃষি নির্ভর দেশ, সেক্ষেত্রে এক্সপোর্ট, 1 নম্বর কথা হচ্ছে যে এক্সপোর্টটা বাড়াতে হবে, বাংলাদেশ থেকে বৃহত্তর ভাবে এক্সপোর্ট করাতে হবে, যেটা কৃষক উৎপাদন করে পেটে ভাত পায়। কিন্তু উৎপাদন করে কৃষক যদি শেষ হয়ে যায়, মাথায় হাত নিতে হয়, তাহলে সবচেয়ে এই দুর্ভোগের জায়গার কোথাও কোনোভাবেই থাকে না। কৃষক যখন কোনোভাবে দাম পায় তখন সেটা সারা বাংলাদেশ আলোচিত হয়, এটা সিন্ডিকেট করে, বিভিন্ন ধরনের কথা কৃষকের মাথায় আসে। আসলে উৎপাদন কম হলেই কিন্তু কৃষক দাম পায়, যখন উৎপাদন বেশি হয় তখন কিন্তু কৃষক আর দাম পায় না। কৃষক একদম মানে যেটা মুখে বলার ভাষা থাকে না, এই দুর্ভোগের ভিতরে চলে যায়। তাই বাংলাদেশে যে পরিমাণ কৃষি নির্ভর দেশ, সেখান থেকে এক্সপোর্ট কোয়ালিটিটা বেশি করতে পারলে কৃষক সেখানে লাভবান হবে এবং সংরক্ষণের ক্ষমতাটা পূর্বের চেয়ে বাড়াতে হবে। যেহেতু প্রতিনিয়ত মানুষ এটা আলুতে আস্তে আস্তে এই ব্যবস্থাপনায় একটা লাভজনক মনে করে এটাতে অধিক চাষি সংযুক্ত হচ্ছে প্রতি বছরে। সেক্ষেত্রে এই লোক চাষ করলো, সংরক্ষণ করতে পারলো না, সেটা নিয়ে বেশি বিভাজন, মানুষের মনে ক্ষোভ, হতাশা। এবার রাজশাহীতে প্রত্যেকটা কোল্ড স্টোরে 2-3টি বিচ্ছিন্ন ঘটনাও ঘটেছে এই আলু সংরক্ষণকে কেন্দ্র করে। সংরক্ষণ করতে যায়, গেটে নেয় না, বা কোনো সাধারণ লোক 500 বস্তার বুকিং ছিল, 400 বস্তা ঢুকিয়েছে, 100 বস্তা পারেনি। কোন লোক 500 বস্তার বুকিং ছিল, 600 বস্তা ঢুকিয়েছে। কোন লোক 500 বস্তা বুকিং ছিল, 50 বস্তাও ঢোকাতে পারেনি।
এই যে সংরক্ষণ ব্যবস্থাটা কম হওয়ায় জি, মানুষের সেটি যে নিশ্চয়ই হতাশা, ঢেলে মানুষের সাজানোরও যে- দরকার রয়েছে। নিশ্চয়ই প্রশাসন সেদিকে নজর দেবে এবং সংশ্লিষ্টরা এই ব্যাপারগুলো আসলে খেয়াল করবেন। অসংখ্য ধন্যবাদ দুজনকে আজকে আমাদেরকে মানচিত্রে সময় দেওয়ার জন্য এবং কথা বলার জন্য। এই ছিল আজকের মানচিত্রে। আগামীকাল অন্য কোনো বিষয়, অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। থাকুন ডিবিসি নিউজের সাথেই।